এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে। কুয়াশার সাথে আছে শারমিন এবং আমার সাথে রয়েছে আজকে প্রথম ঘন্টা একটি দারুণ গল্প। আজকে প্রথম যে গল্পটি শুনবো সেই গল্পের নাম আতঙ্কের রাত, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, পড়ে শোনাবে সেতু। গল্পটির প্রথম পর্ব এখন শুনবো, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাব সরাসরি তার পরের পর্বে, তারপরে আবারও ফিরে আসছি। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধ্যাবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল। কতদিন দাড়িও কামায়নি। বললাম, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গায়ে এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট, সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা তোর? অবনী তার করুণ দুটি চোখ আমার দিকে তুলে তাকিয়ে বলল, আমি বোধহয় বেশি দিন বাঁচবো না রে। কেন, হঠাৎ এমন মনে হচ্ছে কেন তোর? অবনী বলল, তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদমই টিকতে পারছি না রে। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথা শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখে আনতে নেই। কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন তুই? অবনী হঠাৎ বলল, আচ্ছা আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি করছে? সে তো 2 মাস হলো দুর্গাপুরের চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একাই? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে তা তো জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করিয়ে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কেন হবে? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না, তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধ হয় না। ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার ভাইয়ের জন্মই ও বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না, কখনোই না। এমনকি দিন 15 আগেও না। আমি কিছুক্ষণ ঘুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সবকিছু তোর নিজের চোখেই দেখা বা অনুভব করাই ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না, তবে তুই গেলে আমি খুশি হব। কারণ আমিও দেখতে চাই আমার ঘরে আর একজনের উপস্থিতি সত্ত্বেও ওইসব ঘটে কিনা। যদি চাস তো এখনই চল।
লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর 2 একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকিস। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। অবনী বলল, তাহলে তো খুবই ভালো হয় রে। আমার এখন মাথারই ঠিক নেই। আমার ভালো মন্দের ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনো দিনই একা থাকতে পারবো না। সবসময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরেই হয়ে যেতে দেখেছি, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনীতা একা থাকে, সে বাড়ির বন্ধ খেল আমাদের ধাক্কা ধাক্কি পর খুলে কে দিল? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাসই করতে চায় না, বুঝতে পেরেছেন? আমি বললাম, দেখুন, আপনারা কথা বিশ্বাস করুন আর না করুন, আমি করছি। তাই বলছি যে আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুবই ভালো হতো। আজ রাত্রে আমি নিজের চোখেই দেখতে চাই যে এখানে কি হয়। কিন্তু না, আমার কথায় কেউই রাজি হলো না। সবাই বলল, না দাদারা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা তো যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, তবে মনে খুব একটা সাহস পাচ্ছিলাম না, তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও নয়, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি এলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি। তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচন্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই রে, কখনো সন্ধ্যের পর থেকেই হয়, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানান রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখন পর্যন্ত আমাকে কিছুই বলেনি। তখন রাত 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটলো। আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম। শুয়ে শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাজ ঘেঁষে সরে এলো, বলল,
এইবার সে আসবে রে, নিশ্চয়ই আসবে। কে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় দেখি। অবনী বলল, না না না, খেপেছিস? ও আমায় রোজ এইভাবে ডাকে, আমি যাই না। আয় না তুই আমার সাথে, আয় বলছি। আমার বড় ভয়। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? আমি শ্যামা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যা সহ্য নিতে কেন এলেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে দেখা করেননি। আমি ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন। সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন, কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমার শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিজের ঘরে ঢুকে আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে তোর? আছে, দেখি। নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমল। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি যে নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই। এরপরও অবনীর বাড়িতে আমি 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে হয়নি, এখনো না। রেডিও FM 89.2 আর এতক্ষণ শুনলেন গল্প আতঙ্কের রাত, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, পড়ে শোনালো সেতু। আর এখন চলে যাব আমরা কুয়াশার দ্বিতীয় পর্বে, অর্থাৎ শুনবো এখন কুয়াশার মূল কাহিনী। আর আজকের কাহিনী লিখেছে শেগুফতা আবিদ শাড়ি, মূল ভাবনা রাকিব ইসলাম সিয়াম। চলে যাচ্ছে আজকের কুয়াশার মূল কাহিনীতে, এবং মূল কাহিনীর প্রথম পর্ব শুনবো আমরা এখন। তারপর ফিরে এসে আবারও কথা বলছি। অনেকে বলে প্ল্যানিং করে কোনো কাজ করলে তাতে বাধা আসবেই, যদি না আসে তবে প্ল্যানিং করে সাকসেসফুল হবার যে মজা সেটা নাকি ঠিক জমে না। তাই বলে প্ল্যানিং কিন্তু থেমে থাকে না। মৃত্যুর পর ছেলে মেয়ে কে কতটুকু সম্পত্তি পাবে এর হিসেব থেকে শুরু করে নেক্সট কবে নখ কাটা হবে, আসছে অ্যানিভার্সারিতে কে কোথায় খেতে যাবে, কাকে কাকে ইনভাইট করা হবে, সব কিছুতেই থাকে প্ল্যানিং। কিন্তু সব প্ল্যানিং এ কোনো না কোনো ঝামেলা বাঁধবে। অনেক সময় প্ল্যান ঠিকঠাক মতোই কাজ করে, অনেক বাধা বিপত্তি সহ। আবার অনেক সময় শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় না, অর্থাৎ যে প্ল্যান করা হয় তার কিছুই কাজে লাগে না। কিভাবে একটা প্ল্যানকে সাকসেসফুল করা যায় সেই বিষয়ে প্ল্যান করতে গেলে সেটাও সাকসেসফুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই বলে কি প্ল্যানিং থেমে থাকবে? কখনোই না। আমাদের আজকের গল্প প্ল্যানিং নিয়ে। ঐশী আর সায়েমের হানিমুন প্ল্যানিং এর গল্প। দুজনেই থাকি ইউএসএ তে। ঐশী গেছে বছর 5 আর সায়েম প্রায় 18 বছর ধরে ফ্যামিলি সহ ওইখানেই সেটল। ঐশীর MBA অ্যাডমিশন আর 1 মাসের মধ্যে, আর সায়েম একটি আইটি ফার্মের সফটওয়্যার ডেভেলপার। বিয়ের 3 দশকের মাথায়
ওরা বেরিয়ে পড়ে ওদের কাঙ্ক্ষিত হানিমুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিন্তু কি হয় তাদের হানিমুন ট্রিপে তাদের সাথে, জানতে হলে শুনুন আজকের কুয়াশা। সায়েম, আমাদের বিয়ের কিন্তু 7 দিন পার হয়ে গেছে, আর তুমি এখনো ডিসাইড করতে পারলা না যে আমরা হানিমুনে কোথায় যাচ্ছি। 7 দিন পার হয়েছে তো কি হয়েছে? হোয়াটস দ্য বিগ ডিল? আমি এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নিতে চাই না। ও মা, তাড়াহুড়ার কি আছে? সবাই তো বিয়ের আগে থেকেই ঠিক করে রাখে। তুমি বললা বিষয়টা তুমি দেখবে, আমিও ভাবলাম তুমি হয়তো কোনো সারপ্রাইজ প্ল্যান করেছো, তাই আমাকে বলছো না। আমি আর মাথা ঘামাই নাই, তোমার উপর ভরসা করাটাই আমার ভুল ছিল। আহা বেবি, রাগ করছো কেন? আমি আসলেই তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোমার প্রিয় গ্রিসের সান্তোরিনি আইল্যান্ডের অ্যাকুয়া ভিস্তা হোটেলে একটা সুইট বুকিং এর অনেক ট্রাই করেছিলাম আমি, কিন্তু বুকিং পাইনি। এখন পিক সিজন না, নেক্সট 1 মাসের মধ্যে বুকিং পাওয়ার কোনো পসিবিলিটিও নেই। আর ইউ সিরিয়াস? তুমি আমাকে সান্তোরিনিতে নিয়ে যেতে চাচ্ছিলা? ওয়াও! এত খুশি হওয়ার আবার দরকার নেই, আমরা বুকিং পাইনি, তাই হানিমুনে ওখানে যাওয়া হচ্ছে না। আর 1 মাস পরেও যাওয়া হবে না, কারণ আগামী মাসে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন। তার মানে আমার এত স্বাদের হানিমুনে আমার আর যাওয়া হবে না। এই পুরো 1 মাস নিউ ইয়র্কের হাড় কাঁপানো শীতে বসে সহ্য করতে হবে। তো তোমার মাথায় যদি কোনো ইজি আইডিয়া থাকে ট্রাই করো, দেখি কি হয়। গ্রিসের ধান্দায় তো অন্য কিছু ভেবেও দেখিনি। ঠিক আছে, ফাইন, বুঝলাম। শুরুতেই কেন যে আর বাকি সবগুলো দায়িত্বের মতো এটাও আমি নিলাম না। হোয়াট হোয়াট ইউ টকিং অ্যাবাউট? কি বলতে চাইছো তুমি? এম আই ইরেসপন্সিবল গাই? না বাবা, আমি সেটা বলিনি। আমি বলতে চেয়েছিলাম যে তোমার থেকে আমার দায়িত্ব জ্ঞান একটু হলেও বেশি। ওকে, লেটস সি হোয়াট ইউ ক্যান ডু ফর আস ইন আওয়ার হানিমুন। ডেস্টিনেশন তুমি ঠিক করো। দেখো, তুমি এমন জায়গা ঠিক করব তুমি চাইলেও না বলতে পারবা না। ঠিক আছে, লেটস সি। সাইমের এতদিনের প্ল্যানিং বরবাদ হলো, আর এবার প্ল্যানিং এর দায়িত্ব এসে পড়লো ঐশীর ওপর। অনেকে বলে ছেলেদের চাইতে মেয়েরা নাকি অনেক ভালো প্ল্যানার, কারণ মেয়েরা ধীর স্থির আর পারিবারিক সিদ্ধান্তের ব্যাপারে অনেক বেশি বৈষয়িক। আর ছেলেরা তাদের কাজের জগতে যতটা না গোছানো, পারিবারিক জীবনে ঠিক ততটাই অগোছালো। তাই ঐশী আর সাইমের হানিমুন প্ল্যানিং এর ক্ষেত্রে অনেকটা একই রকম ঘটনা ঘটেছে। কারণ সাইম বরাবরই ফ্যামিলি আর নিজের ব্যাপারে ভীষণ উদাসীন, আর ঐশী অনেক বেশি গোছানো। যদিও ঐশীকে দেখে আর কথাবার্তা শুনলে তা একেবারেই বোঝা যায় না, মনে হয় খুব চঞ্চল এলোমেলো। ঠিক সাইমের উল্টো। আসলে ভেতরে দুজন যা, তা বাইরে থেকে আসলে ঠিক তেমনটা না। ভেতরটা একেবারেই আলাদা। আসলে মানব প্রজাতি যতই এগিয়ে যাক না কেন, একজন মানুষের ভেতরটা ঠিক কেমন, এই রহস্য সম্ভবত কেউ উদ্ঘাটন করতে পারবে না। এই সাইম, শোনো, আমার মাথায় না একটা অসাম বুদ্ধি আসছে, কিন্তু আগেই বলে নিচ্ছি এটার জন্য কিন্তু তোমাকে অফিস থেকে কম করে হলেও 3 সপ্তাহ ছুটি নিতে হবে। 3 উইকস? এতদিন ধরে তুমি কি করবে? উফো, কি করবো সেটা পরে বলছি, তার আগে তুমি বলো পারবা কিনা। হ্যাঁ, পারা যাবে। এবার বলো, হোয়াটস ইওর প্ল্যান? আমরা আমাদের হানিমুনে বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশ? মানে মানুষজন বাংলাদেশ থেকে এখানে আসে বা অন্য কোনো ফরেন কান্ট্রিতে যায়, আর আমরা কিনা উল্টো? হ্যাঁ বাবা, আমরা তো সবসময় একটু ডিফারেন্ট ভাবে করে থাকি, তাই না? আর আমার এই ডিসিশন নেবার পেছনে যথেষ্ট রিজন আছে। হোয়াটস ইওর লজিক বিহাইন্ড দিস? তুমি এখানে এসেছো তোমার ফ্যামিলি সহ, তাও আবার আরো 18 বছর আগের কথা। এর মধ্যে যে কবার তুমি দেশে গিয়েছো তা খুবই অল্প সময়ের জন্য, থিঙ্ক অ্যাবাউট ইট। আর সেই সময়গুলোতে কিন্তু তুমি তোমার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করেই কাটিয়ে দিয়েছো। তোমার নিজের দেশের বাংলাদেশের একটাও দর্শনীয় জায়গায় কি তোমার যাওয়া হয়েছে, দেখা হয়েছে কি ঠিক করে আজ পর্যন্ত? বলো তো সিরিয়াসলি। আসলেই তো। মানে ফেমাস প্লেসেস বলতে তুমি কি বলতে চাচ্ছ বলো তো? ফেমাস প্লেসেস বলতে আই মিন দর্শনীয় স্থান, বাংলায় বললে বুঝবা। আরে বাবা, বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলা আর হিস্টোরিক্যাল প্লেসেস সেগুলোতে, তারপর আমাদের কক্সেস বাজার, রাঙামাটি, বান্দরবন, সিলেট, সুন্দরবন ইত্যাদি ইত্যাদি, দেয়ার সো মেনি প্লেসেস টু গো টু। এক্স্যাক্টলি,
ইউ আর রাইট, এই সমস্ত জায়গায় তো আসলে আমাদের কখনো যাওয়া হয়নি। তবে তুমি তো অনেকদিন দেশে ছিলে, তুমি নিশ্চয়ই ওখানে গিয়েছো, তাহলে আবার যেতে চাও কেন? ওইখানেই তো ভুল করেছো সুইটহার্ট। আমি ও লেভেলস পর্যন্ত দেশে ছিলাম বটে, কিন্তু পড়াশোনার চাপে কোনো দিনই কোথাও যাওয়া হয় নাই ধুত। আর তারপর তো এখানেই চলে এলাম। এরপর যতবার আই ওয়েন্ট ব্যাক হোম ততবারই ওই তোমার মতোই আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ করতে করতে ছুটি শেষ। নো, আই হ্যাভ টু অ্যাডমিট, মানে ইউ আর জিনিয়াস। সবার আগে তো নিজের দেশকে জানা উচিত, তাই না? আমরা যদি নিজেরাই জানতে না পারি তাহলে আমার বাচ্চারা কিভাবে জানবে বলো? আর এরকম কিছু করতে পারলে আসলেই অনেক ইউনিক আইডিয়া হবে। তাহলে এবার এডমিট করো যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যত বুদ্ধি সব আমার। ওকে বাবা, ওকে, সব বুদ্ধি তোমার একার, আমি স্বীকার করলাম। তাহলে এবার বলো কবে যেতে চাও? অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব সব অ্যারেঞ্জ করতে পারো। ওকে, আমি তাহলে কাল সকাল থেকেই কাজে লেগে যাচ্ছি। যথারীতি ঐশীর প্ল্যানিং মতোই হানিমুন ট্রিপ রেডি করছে স্যার। আর 2 দিনের মধ্যে বাংলাদেশের ফ্লাইট ধরতে হবে ওদের। ঐশী মহা ব্যস্ত প্যাকিং নিয়ে, এটা ওটা কত জিনিস যে কদিনে সে কিনেছে তার কোনো হিসেব নেই। একবার ব্যাগে সব জিনিসপত্র ঢোকাচ্ছে, আবার বের করছে, কি যে করছে আনন্দে যেন ওর মাথারই কোনো ঠিক নেই। আর এদিকে সায়েম ব্যস্ত বাংলাদেশের মধ্যে ডোমেস্টিক ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন নিয়ে। এদিকে সায়েম ভেবেছিল অফিস থেকে ছুটি পেতে কোনো সমস্যাই হবে না, কিন্তু হুট করে ছুটি চাওয়াতে একটু ঝামেলাই হয়েছিল। যাক, সেটাও মিটিয়ে ফেলেছে। তো যাই হোক, নিজের দেশের মাটিতে হানিমুনের উদ্দেশ্যে রওনা দিতে মোটামুটি প্রস্তুত ঐশী আর সায়েম। কিন্তু ঐশীর একটাই শর্ত, ফ্যামিলির মানুষজন যারা বাংলাদেশে থাকে তাদের ওখানে ওঠা যাবে না, এমনকি তাদেরকে জানানোও যাবে না যে ওরা এখন দেশে। সায়েম মাঝে মাঝে ভেবে পায় না এই ঠান্ডা মাথার মেয়েটার মাথায় এমন উদ্ভট আইডিয়া কোথা থেকে যে আসে। দেশে তো চলেই এলাম, কিন্তু তোমার এই হোটেলে ওঠার প্ল্যানটা কোনোভাবে আমার মাথায় আসছে না। তোমার আর আমার কত কত রিলেটিভস আছে এখানে জানো? এখানে এখন ওনাদেরকে বাদ দিয়ে হোটেলে কেন উঠতে হবে আমি বুঝলাম না। অন্তত ঢাকায় যতদিন থাকবো ততদিন তো কারো না কারো বাসাতেই থাকা যেত, তাই না? না না না, নো ওয়ে, একেবারেই না। একবার কারোর বাসায় ওঠার মানে হানিমুনের মজাটা একেবারে শেষ। আচ্ছা, অন্তত চাচা চাচিকে একটা খবর দেই যে আমরা এসেছি। নো, খবরদার না বলে দিচ্ছি তোমাকে আমি। তুমি কি ভেবেছো ওনারা যদি জানেন যে আমরা দেশে ফিরেছি তাহলে আমাদেরকে হোটেলে থাকতে দিবে? আর ওনারা একবার জানা মানে পুরো দেশবাসী খবর হয়ে যাবে। আমি তোমাকে নিষেধ করে দিচ্ছি, বুঝছো? তুমি কাউকে কিচ্ছু বলবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, কাউকে কিছু জানাবো না। তাহলে তোমার নেক্সট প্ল্যানটা কি বলো তো? বলছি, ওয়েট। ঢাকার সবচেয়ে কাছে আছে নওয়াব জুবেদার খাঁর কেল্লা, আমরা সবার আগে ওইখানে যাব। ও, জুবেদার খাঁর কেল্লাতে যাবে? কিন্তু সায়েম, এটা বলো না যে ওখানে তুমি আগে গিয়েছো। না, আগে যাইনি, কিন্তু ওটা তো খুব কাছে, ঢাকার মধ্যেই বলা যায়। এক বেলার মধ্যেই ওখানে গিয়ে ঘুরে ফিরে আবার চলেও আসা যাবে। তারপর বাকি দিনটা তুমি কি করবে? বাকি দিনটা আমি শপিং করব। বাংলাদেশে এসছে আফটার অল, কিছু শাড়ি, গয়না, কাপড় এগুলো কিনতে হবে না? সবার জন্য গিফটও তো নিতে হবে বাবু। ও নো ঐশী, প্লিজ, শপিং করার কথা কিন্তু আমাদের এই প্ল্যানিং এ ছিল না। এই ট্রিপে কোনো শপিং টপিং চলবে না। এইসব কথা বলে এখন আর কাজ হবে না। আর তাছাড়া তুমি ভাবলা কিভাবে যে আমি কোথাও যাব আর সেখানে গিয়ে শপিং করব না? ও হ্যাঁ, সরি, আমারই ভুল, মাই মিস্টেক। আমারই ভেবে রাখা উচিত ছিল। তবে ঐশী, আমি না এর আগেও অনেক ছোটবেলায় স্কুল থেকে জুবেদার খাঁর কেল্লাতে গিয়েছিলাম। ওখানে যাবার আর কি দরকার বলো? তার চেয়ে বরং আমরা তোমার নেক্সট প্ল্যানে চলে যাই, একেবারে ঢাকার বাইরে। ঢাকায় থাকতে আর মন চাইছে না। শোনো, তোমার এইসব ফাঁকিবাজি কথাবার্তায় কোনো কাজ হবে না। আমি যখন ঠিক করেছি যে যাব, তাহলে যাবই। আর তুমি যেহেতু অনেক ছোটবেলায় গিয়েছো, তাই তোমার কিছুই মনে থাকার কথা না, বুঝলা? সো আরেকবার গেলে কিন্তু কোনোই ক্ষতি হচ্ছে না। উফ, তোমার সাথে কথায় পারার সাধ্য আমার নেই, আমার দাদিরও নেই।
ঠিক আছে, হার মানলাম, তোমার কথা মতোই সব হবে, কিন্তু আমারও একটা কথা কিন্তু তোমাকে রাখতে হবে। কি কথা বেবি? অবশ্যই রাখবো। আমি কি অতই দজ্জাল বউ নাকি বলো, যে স্বামীর একটা কথাও শুনবো না? বলো না, তুমি। তোমার মতো বউই হয় না তো আমার লক্ষ্মী বউ। আমার দাবিটা হলো, যা শপিং করার ওই দিনই করতে হবে। এরপর আমি আর শপিং এর পেছনে কোনো সময় নষ্ট করতে রাজি না। ঠিক হ্যাঁ জাহাপনা, জैसी आपकी मर्जी। ঐশী আর সাইমার প্রথম হানিমুন ডেস্টিনেশন হলো ঢাকা থেকে একটু দূরে নবাব জুবেদার খার কেল্লা। ঐশী অনেক ছোটবেলায় কোনো একটা বইতে পড়েছিল এই কেল্লা সম্পর্কে। তখন পর্যন্ত মানুষের আসা যাওয়া ছিল না এই দর্শনীয় স্থানটিতে। আর আজ ওরা কেল্লার বিশাল গেটের সামনে দাঁড়িয়ে তো এক প্রকার হতবাক। শত শত বছর আগের স্থাপনাটা এখন যেন আর বিধ্বস্ত নেই। প্রায় জৌল সারানো কেল্লাটিতে এখন আর একজন দর্শনার্থীও নেই। কেল্লার সৌন্দর্য যেন শ্যাওলা পড়া দেয়ালের গায়ে ঢাকা পড়েছে। ঐশী আর সাইম ধীর পায়ে এগিয়ে গেল জরাজীর্ণ এক ঐতিহাসিক নিদর্শনের দিকে। কেল্লাটি তৈরিতে ব্যবহার করা হয়েছে কোষ্টি পাথর, মার্বেল পাথর আর নানা রং বেরঙের টালি। একসময় প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হতো এই দুর্গটি। এই কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1600 শতাব্দীর মধ্যভাগে। তখনকার নবাব জুবেদার খাঁ এই নির্মাণ কাজ শুরু করে। জুবেদার খাঁ পুরোটা সময় এখানকার নবাব হিসেবে ছিলেন। তার আর কোনো উত্তরসূরির উল্লেখ পাওয়া যায় না ইতিহাসে। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় জুবেদার খাঁ কোনো এক যুদ্ধে অংশ নেওয়ার জন্য বেশ কিছুদিন এই এলাকার বাইরে চলে যান। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি আবারও ফিরে আসেন এবং কেল্লা নির্মাণ কাজ শুরু করে দেন কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে। তারপর পুরো উদ্যমে আবারও কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে কেল্লার কাজ আবারও শুরু হবার পর জুবেদার খাঁর প্রথম পত্নী সালেহা বানুর মৃত্যুর পর কাজ আবারও বন্ধ করে দেন। সালেহা বানুর মৃত্যুর পর সবার মধ্যে দুর্গটির সম্পর্কে একটা বিদ্রুপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয়। তারও বেশ কিছুদিন পর জুবেদার খাঁ আবার বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী আলেয়া পরে দুর্গ নির্মাণের কাজ আবারও শুরু করতে উদ্যোগী হন। এছাড়া সালেহা বানুর সমাধিকে দুর্গের মাঝে সমাহিত করবার ব্যবস্থা করে। সালেহা বানুর সমাধির যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তেমনটি নেই। সমাধিতে মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত টালি দিয়ে 9টি ঘর সাজানো। ঘরগুলোর ছাদ কোষ্টি পাথরের তৈরি। সমাধি সৌধের মাঝখানের ঘরটির উপরের গম্বুজটি একসময় সোনার পাত দিয়ে মোড়ানো ছিল। ভাবতেই তা অবাক লাগে। ঐশী আর সাইম অবাক দৃষ্টিতে শ্যাওলা পড়া দেয়ালের নিচে চাকচিক্য যেন স্পষ্ট দেখতে পাচ্ছিল। কিন্তু ঐশীর কাছে এই কেল্লা খুবই অপরিচিত। সে দেখে আর এর অতীত সম্পর্কে আন্দাজ করে হয়তো বা অনেক উত্তেজিত হয়ে পড়েছিল। কিন্তু এই কেল্লাটি তার কাছে ইট পাথরের পুরনো ইমারত ছাড়া আর কিছুই না। একটুতে সে অধৈর্য হয়ে পড়ল। সাইম, আমার মনে হয় একটা গাইড নিয়ে নেওয়া উচিত ছিল, তাই না? কেন তোমার এটা মনে হয়? এই জুবেদার খাঁর কেল্লার মেইনটেনেন্স তো করা হয়নি ঠিকঠাক মতো। হিস্ট্রি কোথায় কোনটা কি কিছুই তো বুঝতে পারছি না। তোমার এইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তোমার গড গিফটেড গাইড আছে না? গড গিফটেড গাইড মানে? এই যে আমি ছোটবেলায় এসে টিচারদের কাছ থেকে যেটুকু শুনেছিলাম সেটা দিয়ে আপাতত মনে হয় কাজ চালানো যাবে। থ্যাংক গড, এত ভালো আর রিজনেবল গাইড আমাকে গিফট করবার জন্য। এই যে এটা হলো জুবেদার খাঁর দরবার হল। এই কেল্লাটাই তো 1700 শতাব্দীর দিকে তৈরি। এটা ছিল শুধুমাত্র জুবেদার খাঁর ব্যক্তিগত ব্যবহারের জন্য। এখানে আর কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ ছিল। বিশেষ করে কোনো দাসী বা বাদীর এখানে কোনো ঢোকার অনুমতিই ছিল না। না 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 না, আই এম রং। এই হুকুম জারি করেছিল জুবেদার খাঁর দ্বিতীয় পত্নী আলেয়া। তিনি নাকি অপূর্ব সুন্দরী ছিলেন। ওকে, বাট তুমি এত কিছু জানলা কিভাবে? আমাদের একজন টিচার বাংলাদেশের পুরো রিসার্চ করেছিলেন। স্যারের সাথে আমরা এখানে এসেছিলাম। স্যার অনেক কিছুই জানতেন। এর আগেও উনি বহুবার এখানে এসেছিলেন। এসব স্যারের কাছ থেকেই শোনা। তবে এর আগে যখন এসেছিলাম তখনকার থেকে এখনকার অবস্থা আরো বেশি বাজে হয়ে রয়েছে। এখানে অনেক বেশি জরাজীর্ণ।
বাংলাদেশ গভর্নমেন্ট কেন যে এই ঐতিহাসিক জায়গাগুলোর রক্ষণাবেক্ষণ করে না বুঝি না আমি। আচ্ছা সায়েম, এটা কি? ও ওটা ওটা জুবেদার খার হাম্মাম খানা। দরবার হলের যে কোটি রুম দেখলা, মোস্ট লাইকলি 5টা। হ্যাঁ, আর আমরা এখন ঠিক মাঝখানের রুমটার সামনে দাঁড়িয়ে আছি। এর সাথেই লাগোয়া এই হাম্মাম খানাটা হলো আসলে গোসলখানা, আর এই রুমটাও কিন্তু অন্য রুমগুলির থেকে অনেক নিচে। খেয়াল করেছো? আচ্ছা হ্যাঁ, তাই তো। আর হাম্মাম খানার মাঝখানে ওটা তো চৌবাচ্চা বা ওই ধরনের কিছু একটা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা চৌবাচ্চা। চৌবাচ্চাটা কিন্তু অনেক গভীর। এখনো তো দেখি পানি আছে বলেই মনে হচ্ছে। ঐশী ঐশী, বেশি কাছে যেও না। এই জায়গাটাতে কিন্তু ফাটল ধরে গেছে, ভেঙে পড়তে পারে যে কোনো সময়। ওফো, এত চেঁচাচ্ছ কেন তুমি? পড়ে গেলে কি বা এমন হবে? বড় জোর ছাল চামড়া উঠে যাবে, হাড় গোড় কি ভাঙবে? না, ভাঙবে না। বেশি বুঝো না, এদিকে আসো। অনেক দেখেছো, আর দেখতে হবে না। কেল্লার এই এরিয়ার মধ্যে বেশ কয়েকটা সুড়ঙ্গ আছে, চলো ওগুলি দেখে আসি। এই সাইম, দেখো ওই দিকে ওটা একটা বাগান মনে হচ্ছে, যাবা নাকি? তাই তো, এর আগের বার এসে তো এই বাগানটা খেয়াল করিনি। উফ, আই নো ইউ, তুমি নিশ্চয়ই ইতিহাস শুনতে এত ব্যস্ত ছিলা যে খেয়ালই করনি। হতে পারে। আমি আসলে নবাবের হেরেম পর্যন্ত গিয়েছিলাম, ওর পেছনে কি আছে সেসব আর দেখা হয় না। চল তাহলে দেখে আসি। পুরো এলাকার মধ্যে শুধু এই বাগানটাকেই মেইনটেইন করা হয়েছে বলে মনে হচ্ছে, তাই না? সেটা দেখেই তো আশ্চর্য হচ্ছি। সায়েম আসলে অবাক হয়েছে। যদিও সে এর আগে অনেক ছোটবেলায় এখানে এসেছে, তবু এই সুন্দর পরিপাটি বাগানটার কথা কিছুতেই তার মনে পড়ছে না। কে জানে, হয়তোবা কোনোভাবে মিস করে গেছে, হয়তোবা কেল্লার সামনের মজার মজার জিনিস দেখতে দেখতে পেছনে কি আছে তা দেখার আগ্রহই হয়নি, তাই চোখে পড়েনি। কিন্তু সায়েমের সাথে অন্য যারা যারা ছিল তাদের কারোর না কারোর তো চোখে পড়ার কথা। এত সুন্দর বাগান তাদের চোখে পড়লে পুরো টিমের মধ্যে রাষ্ট্র হয়ে যাবার কথা না? কই, কেউ কি কোনো সারা শব্দ করেছিল? মনে তো পড়ে না। কে জানে, হয়তোবা বাগানটা কারো নতুন করে করা, জায়গা ফাঁকা পেয়ে দখল করে ফেলেছে, এমনটাই হবে হয়তো। ওইটা একজনকে দেখা যাচ্ছে, নিড়ানি দিয়ে গাছের গোড়ায় কি যেন করছে। লোকটার বয়স, পোশাক আশাক সবকিছুর সাথে কেল্লার তুলনা করা যায় সহজে। দুজনেই বিধ্বস্ত। সায়েম ঐশী এগিয়ে গেল লোকটার সঙ্গে কথা বলতে। এই যে শোনেন, আপনারা? আমরা এখানে একটু বেড়াতে এসেছি। কিন্তু এখানে তো কেউ আর বেড়াতে আসে না। Why is that? কেন বেড়াতে আসে না? জায়গাটা অনেক পুরানো হয়ে গেছে, জোর জোড়া, চারদিক খালি ফাটল আর ফাটল। কখন কোনখান থেকে ভাঙ্গা পড়ে কে জানে, তাই ভয়ে কেউ আসে না। কিন্তু আপনি এখানে কি করছেন? আমি এই বাগানের মালিক। এই বাগানের দেখাশোনা করা আমার কাম। 100 বছর ধইরা আমার বংশের মানুষজন এই বাগানের দেখভাল কইরা আসতাছে। ও, তার মানে আপনি নবাব জুবেদার খাঁর আমলের মালির বংশধর? ওয়াও! সেই থেকে আমরা মালিকের সেবায় নিয়োজিত। বংশ পরম্পরায় আমরা এই কাজ কইরা আসতাছি। কিন্তু এখন আর করে কি লাভ? এখন তো আর নবাব ফ্যামিলির কেউ এখানে থাকে না। কি বলেন? মালিকের নেমুক খাইছি, মালিকের কাছে কত ঋণ, সব চাইতে কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সাথে আছে শারমিন, এবং এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব, যেখানে আমরা দেখেছি সাইম এবং ঐশী একদম নিউলি ম্যারিড কাপল। তারা ইউএসএস তে থাকে, সেখান থেকে তারা প্ল্যান করেছে তাদের হানিমুনের, এবং হানিমুনে তাদের যেখানে যাবার কথা ছিল সামহাও সেটা ক্যান্সেল হয়ে যায়। পরে তারা বাংলাদেশে
আসার প্ল্যান করে এবং বাংলাদেশে এসে বাংলাদেশের যত ঐতিহাসিক স্থান আছে সেখানে ঘুরেই তারা তাদের হানিমুন প্ল্যানটাকে সাকসেসফুল করতে চায়। একসময় চলেও আসে তারা, এবং তারা এসে কোথাও কোনো আত্মীয় স্বজনের বাসায় ওঠে না। তারা প্রথমেই ঢাকা শহরে এসে দেখতে চলে যায় জুবেদার খাঁর কেল্লা। সেখানে গিয়ে কেমন একটা অদ্ভুত ফিলিং হয়, অদ্ভুত একটা পরিবেশ, অনেক পুরনো, এবং আস্তে আস্তে সাইম এবং ঐশী একেবারে সেই ইতিহাসের মধ্যে ডুবে যেতে থাকে। এবং সেখানে গিয়ে একটি বাগানের মধ্যে যায় তারা। সেখানে গিয়ে সেই বাগানের মালির সাথে আলাপ হয় এবং মালির কাছ থেকে তারা জানতে পারে যে সেই মালির বংশ পরম্পরা ধরে সেই মালি এই বাগানে কাজ করছে, তাদের পূর্বপুরুষও এই বাগানের মালিই ছিল। এবং খুব অদ্ভুতভাবে তারা জানতে পারে যে বাগানের মালিক কোনো বেতন নেয় না, কিছু না, কিন্তু তাদের মনিবের প্রতি তাদের কৃতজ্ঞতা বোধ, ভালোবাসা বোধ থেকে সেই কাজটা এখনো করে যাচ্ছে। এবং এখানেই গল্পের শেষ না, গল্পের পরের পর্বে আমরা জানবো কি রহস্য আছে তাদের এই হানিমুনে। তো ঠিক আছে, চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরছি। মসজিদ আছে। জুবেদার খাঁ শেষ বয়সে দিল্লি চলে যাওয়ার আগে এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন। 5 গম্বুজওয়ালা মসজিদটি এখনো যে কারো দৃষ্টি কাটতে সক্ষম। কেল্লার এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারার ধ্বংসাবশেষ দেখা যায়। একসময় হয়তো বা সবসময় এগুলো চালু থাকত। এই কেল্লার রসুইখানার পাশে একটা বিশাল আকার কুয়া আছে। নিচে এখনো পানি জমে থাকায় এর গভীরতা সম্পর্কে কোনো ধারণা করতে পারল না ঐশী আর সাইম। এই কেল্লাতে বেশ কিছু সুড়ঙ্গ পথও আছে। লোকমুখে শোনা যায় যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত, তবে এখন আর যাওয়া যায় না। কোন একটা সুড়ঙ্গের সাথে নাকি কেল্লার ওই বিশাল আকার কুয়াটার একটা যোগাযোগ ছিল। এছাড়াও কিছু কিছু সুড়ঙ্গ পথ নাকি এতটাই গভীর করে তৈরি করা হয়েছিল যেগুলোতে অপরাধীদের ফেলে দিয়ে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শাস্তি দেওয়া হতো। অনেকে তো সুড়ঙ্গের মধ্যে পড়ে গিয়ে মারা যেত। এই কেল্লায় অপরাধীদের শাস্তি দেওয়ার আরো ব্যবস্থা ছিল। একটা অগভীর কুয়ার মধ্যে নাকি বেশ কিছু হিংস্র কুমির এখানে রাখা ছিল। সেখানে অপরাধীদের ফেলে দিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করা হতো। যদিও এখন সেই কুয়াটা নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটা কোথায় ছিল সেটাও এখন আর খুঁজে পাওয়া যায় না। সাইমের কাছ থেকে এসব গল্প শুনতে শুনতে আর এসব কথা ভাবতে ভাবতে কেমন যেন আনমনা হয়ে গিয়েছিল ঐশী। হঠাৎ একঝাঁক পায়রা উড়ে গেল ওর মাথার উপর। আর তখনই লক্ষ্য করলো সামনে সুড়ঙ্গটার ভাঙা গেটের মাথায় একটা কালো কাক বসে আছে, যেন অনন্তকাল ধরে। বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকলো ঐশী ওই কাকটার দিকে, যেন দুজন দুজনকে ফলো করছে অথবা পাল্লা দিচ্ছে কার চোখের পলক আগে পড়ে। না, পারল না ঐশী। অনেকক্ষণ রোদে ঘোরাঘুরির কারণে এমনিতে মাথার মধ্যে দপদপ করছিল ওর। আর তখনই সুড়ঙ্গের মুখে কি যেন একটা চকচক করতে দেখে এগিয়ে গেল ঐশী। আর যখনই জিনিসটা তুলে হাতে নিল তখনই কি যেন হলো ওর, মাথা করে পড়ে গেল সুড়ঙ্গের মধ্যে, কিন্তু হাতের মুঠোয় থেকে গেল সেই চকচকে জিনিসটা। ঐশীর যখন জ্ঞান ফিরল তখন সে হোটেলের বিছানায়। ঐশী, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। এখন তো ঠিকই আছো, কিন্তু যদি কিছু হয়ে যেত? বারবার করে নিষেধ করেছিলাম রিস্কি জায়গাগুলিতে একটু সাবধানে থাকতে। তুমি তো আমার কথা কোনো কানই দিচ্ছিলে না। আচ্ছা থাক, বাদ দাও। আচ্ছা কয়টা বাজে এখন? এখন 9:45। মানে সব দোকান তো বন্ধ হয়ে গেছে। আমার তো শপিং করা হলো না। আবার কাল সকালে তো বেরিয়ে পড়তে হবে। কক্সবাজারের টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে। না, সব প্ল্যান নষ্ট হয়ে গেল। কোনো প্ল্যান নষ্ট হয়নি, শুধু শপিং এর প্ল্যান নষ্ট হয়েছে। আর এই জন্য আমি খুবই খুশি। তুমি যে এত খুশি হচ্ছ, তুমি আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছো, তাই না? ইস, কেন যে বুদ্ধিটা আগে মাথায় আসলো না? তাহলে অবশ্যই ধাক্কাটা আগে মারতাম। তোমার শপিং ব্যাগ টানার থেকে তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করা অনেক ভালো। একটা অসুস্থ মানুষের সাথে কি কেউ এভাবে কথা বলে? বললে আমার অসুস্থ গো বেচারা অবলা বউ। এখন তুমি বলো, তোমার যা শারীরিক অবস্থা তাতে কি তুমি কাল যেতে চাও না রেস্ট নিতে চাও?
না না, আমি যাবই যাব। আমার এই সামান্য বোকামির জন্য আমি আমার হানিমুনটাকে নষ্ট কোনো অবস্থায় করতে চাই না। ওরে বাবা আমার, হানিমুন করে মরলো। জীবনে তো আর কেউ কোনোদিন হানিমুন করেনি, তাই না? ঐশী, প্লিজ একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো। তোমার শরীর বেশি খারাপ লাগলে আমরা 1-2 দিন পরে যাব, কোনো অসুবিধা নেই। আই উইল ম্যানেজ এভরিথিং। আরে বোকা, আজকে রাতটা ঠিকঠাক মতো ঘুমালে কিন্তু কাল এমনি আই এম গোইং টু বি জাস্ট ফাইন। খুব বেশি ব্যথা তো আর নাই ও বাবা। ঠিক তো ঐশী? পারবে তো? আরে হ্যাঁ, পারবো। পরদিনই সকালের ফ্লাইটে ঐশী সায়েম পৌঁছে গেল কক্সবাজার। এখানে এসেও যে ঐশীর কত প্ল্যান, লাবণী পয়েন্টে যাবে, কলাতলি পয়েন্টে যাবে, কুতুবদিয়া বাতিঘরের ওপরে উঠবে। ছোটবেলা ড্রিম প্লেসে আসার আনন্দে যেন সে আত্মহারা। ইস, আমার যে কি ভালো লাগছে জানো সাহেব। আমি খুব ছোটবেলায় প্রথমবার যখন কক্সবাজারের ছবি দেখি তখন থেকে আই ওয়াজ ওয়েটিং ফর দিস ডে, যে কবে আসতে পারবো। আজ আমি সত্যি এখানে, আর সেটা তোমার কারণে সম্ভব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাকে থ্যাঙ্কস দিচ্ছ কেন? প্ল্যানটা তো তোমারই, আমারই বরং তোমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত, তাই না? কিন্তু আমি তো তোমাকে থ্যাঙ্কস দিব না। থ্যাঙ্কস দিলে তো আমার ভাব কমে যাবে, তাই না? ইস, আসছে আমার খুব ভাবিস। আই সায়েম, আমি কিন্তু এখন ঘোড়ায় চড়বো। তোমাকে নিলে ওরা আর নড়তেই পারবে না। বাবা, ভালো হবে না কিন্তু, তুমি অনেক জ্বালাচ্ছ আমাকে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো, আমি ডাকছি ঘোড়াওয়ালাকে। না থাক, এখন না, পরে চড়বো। আচ্ছা, ওই যে দূরে যে নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে ওগুলোকে যেন কি বলে? সাম্পান। রাইট রাইট, এক্স্যাক্টলি, সাম্পান সাম্পান। আমি ওগুলোতে চড়বো। তুমি আগে ঠিক করো, আগে কোনটা করবে। বাচ্চাদের মতো যাই দেখছো তা নিয়ে অস্থির হয়ে যাচ্ছ বেবি। আচ্ছা ঠিক আছে, আশেপাশে তো কোনো সাম্পান দেখা যাচ্ছে না, তাই চলো আপাতত আমরা সমুদ্রে গোসল করি। আস্তে আস্তে বেবি, লক্ষ্মী বউ আমার। আমি সমুদ্রের পানিতে নামবো না। এমনিতেই আমি যে পরিমাণ কালো, সমুদ্রের পানিতে গোসল করলে রাতে তুমি আর আমাকে অন্ধকারের মধ্যে খুঁজে পাবে। তার মধ্যে হুট করে আমি হাসলে বা কথা বললে সাদা সাদা দাঁত দেখে ভয় পেয়েই যেতে পারে। দূর, তুমি সব বাজে কথা বলো না তো। কি কি যে সব রেসিস্ট কমেন্ট করো না তুমি, এরকম করছো কেন? চলো না, আমার এতদিনের শখ। ঐশী, তুমি একা যাও প্লিজ। আর আমি তো সাঁতারও জানি না, যদি ডুবে যাই তার চাইতে তুমি যে ইচ্ছা মতো ঝাপাঝাপি করো, আমি দূর থেকে দেখি। উফ, যা ইচ্ছা করো, আমি গেলাম। ঐশীর ছটফটানি দারুণ উপভোগ করছিল স্যার। একটা বিচ চেয়ার ভাড়া নিয়ে সেখানে বসে একই সাথে সৈকতের সৌন্দর্য আর ঐশীর পাগলামি দেখছিল আর মজা নিচ্ছিল স্যার। হঠাৎ ঐশীর আচরণ কেমন যেন অদ্ভুত হয়ে গেল। খুব বেশি গভীরে যায়নি ঐশী, কিন্তু যেন মনে হচ্ছে ডুবে যাচ্ছে ও। কোনো চোরাবালির মধ্যে পড়লো নাকি? কিন্তু এখানে তো কোনো চোরাবালি থাকার কথা না। তবে কি ঐশী সাইমের সাথে মজা করছে, ওকে জোর করে পানিতে নামানোর জন্য? মুহূর্তের জন্য ভাবলো সাইম, না, ঐশীকে অনেক বেশি হেল্পলেস দেখাচ্ছে, এটা দুষ্টুমি হতে পারে না। হঠাৎ সাইমের মনে হলো এই সমস্ত অকারণ কথা ভাবতে ভাবতে অনেক বেশি দেরি করে ফেলছে সে। যে কারণেই হোক, ঐশীকে বাঁচাতেই হবে। ঐশী, ঐশী, হেল্প! ঐশী, হেল্প! কি হচ্ছে? হেল্প করুন! ঐশী, ঐশী, হেল্প করো ভাই! ঐশী, হেল্প! হেল্প! সবাই ধরাধরি করে ঐশীকে নিয়ে গেল কাছেরই একটা হাসপাতালে। শরীরের ভেতর থেকে আগেই সব পানি বের করে ফেলা হয়েছে, কিন্তু জ্ঞান ফিরতে দেরি হচ্ছে। এই সুযোগে ডক্টরের সাথে কথা সেরে নিল সাইম।
খুবই চিন্তা হচ্ছে ওর ঐশীকে নিয়ে। এত শখ করে মেয়েটা এসেছিল হানিমুন করতে, কিন্তু কি যে হচ্ছে ওদের সাথে কিছুই ভালো লাগছে না সাইমের। সব জায়গায় গিয়ে কোনো না কোনো ঝামেলা বাঁধছে। কেন এমন হচ্ছে? কি হয়েছে ঐশীর? আচ্ছা, উনি কি সাঁতার জানতেন না? হ্যাঁ ডক্টর, ও তো সাঁতার জানে, কিন্তু কিভাবে ডুবলো কিছুই বুঝতে পারছি না। আর ও তো সমুদ্রের বেশি কাছেও যায়নি, খুব অল্প গভীরতায় খাবি খাচ্ছিল। স্ট্রেঞ্জ। উনি কি কোন রকম মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন? নো ডক্টর, সেরকম কিছু হবার কোনো সুযোগ নেই। আমরা তো নিউলি ম্যারিড, থাকি ইউএসএ তে। এখানে এসেছি হানিমুন করতে, তাও সেটাও ঐশীর ইচ্ছাতে। আমার মনে হয় না এটা ওর কোনো মেন্টাল সমস্যা। ওনার জীবনে কি পানিতে ডুবে যাওয়া বা অন্য ধরনের কোনো অ্যাক্সিডেন্টের রেকর্ড আছে? না তো ডক্টর, আমি তো এরকম কিছু। ও আচ্ছা হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। গতকাল সকালে আমরা জুবেদার খাঁ কেল্লায় বেড়াতে গিয়েছিলাম। সেখানেও একটা সুড়ঙ্গের মধ্যে পড়ে গিয়ে সেন্সলেস হয়। ঘন্টা খানেকের মধ্যেই আবার জ্ঞান ফিরে আসে। মাথায় হালকা ব্যথা পেয়েছিল। আচ্ছা, এটাও একটা কারণ হতে পারে। ভয় পেয়ে ওনার ভেতরে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটাকেই উনি হয়তোবা কোনোভাবে রিকল করে ফেলেছিলেন। তবে এটা নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। আমি একটা রিল্যাক্সেশনের ওষুধ দিয়ে দিচ্ছি, কিছুদিন কন্টিনিউ করেন, আশা করি ঠিক হয়ে যাবে। ডক্টরের সাথে কথা বলেও শান্ত হতে পারল না স্যাম। কেন জানি মনের মধ্যে খচখচ করছে। ও সে সমস্যাটা কোথায় কিছু বুঝতে পারছে না। আজ প্রায় 1.5 বছর ধরে ওরা দুজন দুজনকে চেনে। কই কোনোদিন তো এরকম কিছু চোখে পড়েনি। সাইমের কেন যেন মনে হচ্ছে ও সে নিজের থেকে কিছু করছে, ইচ্ছা করে। কিন্তু সে ইচ্ছা করে নিজেকে নিজে কেন কষ্ট দেবে? কিছুতে কিছু মেলাতে পারছে না সাইম। এদিকে ঐশীর মনের মধ্যে একটা অজানা আতঙ্ক দেখা দিয়েছে। অচেতন অবস্থায় সে যেন দেখতে পাচ্ছে কাউকে। একটা কালো ছায়া ওর মনে আর ওদের জীবনে যেন ভর করে আছে। কি আছে এই ছায়ার অন্তরালে? ঐশী, এখন কেমন লাগছে? সাইম, সাইম তুমি আছো? হ্যাঁ, এই তো আমি আছি তো তোমার এই পাশে। সাইম, সাইম আমাকে কেউ মেরে ফেলতে চাইছে। কি কি বলছো? কি বলছো এসব? তোমাকে কে মেরে ফেলতে চাইবে? আমি জানি না, তুমি জানো। আমাকে কে যেন পানির মধ্যে চুবাচ্ছিল। আমি জানি না। না ঐশী, ওখানে কেউ ছিল না। আমি তো দূর থেকে তোমাকে দেখতে পাচ্ছিলাম। কেউ ছিল না তো ওখানে বেবি। আমি ভুল দেখিনি সাইম, বিশ্বাস করো। একটা মেয়ে, খুব সুন্দর দেখতে। আমি তাকে কখনো দেখিনি। মেয়েটা আমাকে চোবাচ্ছিল জোর করে, আমার চুলের মুঠি ধরে পানির মধ্যে ঠপিয়ে দিচ্ছিল। আচ্ছা ঠিক আছে বেবি, ঠিক আছে, তুমি একটু শান্ত হও। এখন তুমি এসব নিয়ে একদম ভেবো না, যা হবার তা হয়ে গেছে। তুমি বিষয়টাকে উড়িয়ে দিচ্ছ কেন? তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না? বেবি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কারণ ওখানে কেউ ছিল না ঐশী। আমি নিজে দেখেছি, আশেপাশের মানুষজনও দেখেছে। কেউ থাকলে, কেউ তোমাকে মারতে চেষ্টা করলে নিশ্চয়ই লোকজন তাকে ধরে ফেলতো, তাই না? তোমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে বেবি, এখন তুমি একটু ঘুমাও। না 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 সাহেব, তোমার ভুল হচ্ছে। ওখানে কেউ ছিল। তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না? কেন? মেয়েটা ছিল ওখানে, আমাকে মারতে এসেছিল। আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আরো 2 দিন ওরা কক্সবাজারেই থাকলো। যদিও কোথাও বের হয়নি সাইম ঐশীকে নিয়ে, জোর করে ঘরেই বসেছিল। কিন্তু পরদিন ঐশীদের বান্দরবানে একটা হোটেলের রিজার্ভেশন দেয়া। সাইম খুব চেষ্টা করলো রিজার্ভেশনটা ক্যান্সেল করতে, কিন্তু আবারও ঐশীর পিড়াপিড়িতে বান্দরবান যেতে রাজি হলো। আর সাইমও দেখলো ঐশী এখন অনেকটাই নর্মাল। যদি ওর কথা শোনা না হয় তাহলে উল্টো রিয়াকশন হতে পারে। সব দিক বিবেচনা করে বান্দরবান যাওয়াটাই ঠিক বলে মনে হলো ওর। বান্দরবান এসে কোনো সমস্যাই হলো না ঐশীর।
কোন রকম উল্টো পাল্টা কথাও বলেনি আর। হয়তো ভয় পেয়েছে যে ওসব কথা বললে সায়েম ওকে ফেরত নিয়ে যাবে, তাই বেশ হাসি খুশি মনেই ঘুরে বেড়ালো পাহাড়ি কন্যা হয়ে পাহাড়ময়। বৌদ্ধ মন্দির, চিম্বুক পাহাড়, নীলগিরি, নীলাচল, প্রান্তিক হ্রদ, জীবননগর এবং ক্রিয়াচলং হ্রদ, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, বাকলাই ঝর্ণা, বুদ্ধ ধাতু জাদি, চিনরির ঝিরিঝিরি ঝর্ণা, ফাইপি ঝর্ণা, জাদিপাই ঝর্ণা, মিরিঞ্জা পর্যটন, থানচি, পতংঝিরি ঝর্ণা, রাজবিহার, উজানিপাড়া বিহার, রিজুক ঝর্ণা, সাঙ্গু নদী কিছুই বাদ দিল না। সব শেষে বগা লেক থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চাঁদের গাড়িতে চড়ে এলো কেওক্রাডাঙ্গের চূড়ায়, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায়। সায়েম, তোমার বান্দরবনের কোন জায়গাটা সবচাইতে বেশি ভালো লেগেছে বাবা? সবই তো ভালো লেগেছে। তোমার এনার্জির আসলে কোনো তুলনা নেই। এত পাওয়ারফুল রিল্যাক্সেশনের ওষুধ খেয়েও মন খুলে সারাদিন ঘুরে বেড়াচ্ছ, কি করে পারো বলো তো? কারণ তোমার সাথে থাকতেই আমার ভালো লাগে। আর তাছাড়া এখানে সবকিছু কত সুন্দর হয়েছে, সো বিউটিফুল। দেখো, বৌদ্ধ মন্দিরগুলো এত সহিংসতার পরও যেন একটু জৌলুস হারায়নি। ওয়াও! এছাড়াও বগা লেক, চিম্বুক পাহাড়, নীলগিরি, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, মেঘলা, ও গড, সবকিছুই এত সুন্দর। আর এই যে কেওক্রাডং, মানুষ কেন যে নিজের দেশ ছেড়ে বাইরের দেশে ঘুরতে যায়, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার তো না এখান থেকে একদম যেতেই ইচ্ছা করছে না। ইচ্ছা না করলে তো হবে না বাবু, আমাদেরকে তো যেতেই হবে। সুন্দরবন দেখবে না? দেখবো তো, আমাকে আর কিছু সময় এখানে থাকতে দাও না। এই মেঘ মেঘ খোলা বাতাস কি যে ভালো লাগছে আমার সায়েম। এদিকে ট্রাভেল এজেন্টদেরকে ফোন করে টিকিট কনফার্ম করার কথা, কিন্তু এখন তো নেটওয়ার্কই পাচ্ছি না। তোমার ফোনে নেটওয়ার্ক আছে? আই ডোন্ট নো, কি জানি, দেখতে হবে। দাঁড়াও, ব্যাগ থেকে ফোনটা বের করি, কোন পকেটে যে। রেডিও এফএম 89.2 আর এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার মূল কাহিনীর দ্বিতীয় পর্ব, যেখান থেকে আমরা দেখলাম যে ঐশী এবং সায়েম গেছে জুবেদার খার কেল্লা দেখার পর কক্সবাজারে, এবং সেখানে গিয়ে ঐশীর যেরকম উচ্ছলতা সেরকম সেই উচ্ছলতা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সবকিছু। কিন্তু হঠাৎ একটা বিপদ ঘটলো। পানির মধ্যে ঐশী ভীষণ রকমের নাকানি চুবানি খেয়ে অসুস্থ হয়ে গেল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এবং সেখান থেকে জানা গেল যে ঐশী যখন পানির মধ্যে নাকানি চুবানি খাচ্ছিল তখন ঐশী নাকি একটি মেয়েকে দেখেছে, খুব সুন্দর দেখতে, যাকে সে আগে কখনো দেখেনি, এবং সেই নাকি তাকে পানির মধ্যে চোবাচ্ছিল। কে সেই মেয়ে? আসলে কি কোনো হ্যালুসিনেশন, নাকি আসলেই কেউ আছে, নাকি কোনো প্রেতাত্মা, না অন্য কিছু? অদ্ভুত এক ঘটনা ঘটছে ঐশী এবং সায়েমের সঙ্গে। তারপর তারা গেছে বান্দরবানে, এবং আমরা যেখানে থামলাম শেষ জায়গাতে আমরা দেখলাম যে ঐশীর চিৎকার শুনতে পেলাম। তাহলে কি আবার কোনো বিপদ ঘটলো ঐশীর সঙ্গে? আসুন তাহলে শেষ পর্বের থেকে সেই সব রহস্যের সমাধান জানি। অদ্ভুত এক রাগ চেপে বসেছে সায়েমের মাথায়। রাগটা যে কার উপর সেটাও বুঝে উঠতে পারছে না। ঐশীর উপর না নিজের উপর? কেন যে বাংলাদেশে আসতে রাজি হলো সেই নিয়ে এখন আফসোস হচ্ছে। আবার মনে হচ্ছে ঐশীর উপর দায়িত্ব দেওয়াটাও ঠিক হয়নি, নিজেরই একটা ব্যবস্থা করা উচিত ছিল। এই কথা মনে হতেই আবারও নিজের উপরে রাগটা আরো বেড়ে গেল। ওরই তো দায়িত্ব ছিল কোথায় যাবে সেটা ঠিক করার, কিন্তু সে সেই কাজটাও ঠিক মতন করতে পারিনি। এখন ঐশীকে নিয়ে সে কি করবে? এর আগের দুইবারের মতো এবারের অ্যাক্সিডেন্টটা অত সহজ না, অনেক বেশি কষ্ট পেতে হচ্ছে এবার ঐশীকে। কিন্তু এর একটা সমাধান বের করা খুবই জরুরি। ঐশী কেন এমন করছে? আজকের এই ঘটনায় আর কোনো সন্দেহ নেই সায়েমের যে ঐশী নিজে নিজে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে। সায়েম নিজ চোখে দেখেছে ঐশীকে স্বেচ্ছায় পড়ে যেতে। ব্যালেন্স রাখতে পারছে না না কি কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। হয়তো ঘুমের ওষুধটার কারণে মাথা ঘুরে যাচ্ছে। না, ঐশীর জ্ঞান ফিরলেই ওকে নিয়ে ঢাকায় চলে যাবে সায়েম, আর যত দ্রুত সম্ভব এখান থেকে ইউএসএ। এদিকে একটা অচেনা কালো ছায়া আবারও ঘিরে রয়েছে ঐশীর চারপাশ। কে সে?
আবারও এগিয়ে আসছে মেয়েটা, এগিয়ে আসছে। ঐশীকে মেরে ফেলবে, ঐশীকে মেরে ফেলতে এগিয়ে আসছে মেয়েটা। সাইম, সাইম, আবার ওই মেয়েটা, আবার ওই মেয়েটা আমাকে ধাক্কা দিল, আমাকে ধাক্কা দিল। সাইম, আমি বলছি আমাকে ধাক্কা দিয়েছে। বেবি, আমি তোমাকে বারবার বলছিলাম সাবধানে থাকতে, তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। সাইম, 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 বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। ওই মেয়েটা। কোন মেয়েটা বেবি, কোন মেয়েটা? ওখানে আর কেউ ছিল না, কেউ না, শুধু তুমি আর আমি ছিলাম, আর কেউই ছিল না। ছিল সাইম, হয়তো গাছে আড়ালে লুকিয়ে ছিল। আমাকে 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 মারবে বলো, তুমি টেরও পাওনি? তোমার চোখের আড়ালে আমাকে ধাক্কা দিয়েছে। আমি বলছি আমাকে ধাক্কা দিয়েছে, আমাকে ধাক্কা দিল। ঐশী, ঐশী শোনো আমার কথা, একদম চোখ শোনো আমার কথা। কেউ তোমাকে ধাক্কা দেয়নি, আমি নিজের চোখে দেখেছি। তুমি নিজে দৌড়ে গিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিলে, দূর থেকে আমাদের চাঁদের গাড়ির ড্রাইভারও দেখেছে। সুতরাং তোমার কথা বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না ঐশী। না, ও আমাকে মারতে চেয়েছিল, আমি বলছি তো তোমাকে, আমাকে ধাক্কা দিল। আমি পড়ে গেলাম। আমাকে তোমাকে কি, তোমাকে কি? কেউ তোমাকে মারতে চায়নি ঐশী, তুমি নিজেই এমন করছো ইচ্ছে করে। কি চাও তুমি আমাকে একটু পরিষ্কার করে বলো তো। না, তুমি এই মেয়েটাকে খুঁজে বের করো, ওরে শাস্তি দাও। আমি এটাই চাই, আর কিচ্ছু চাই না আমি। ও তো আমাকে মেরে ফেলতে চাইছে, তাই না? তাই না? ঐশী, মেরে ফেলতে চাইছে। ওই মেয়েটাকে ধরে শাস্তি দেবে না? তুই ঐশী আমার কথা শোনো, ঐশী আমার কথা শোনো প্লিজ। তুমি ঘুমাও, ঘুমাও বেবি, একটু ঘুমাও প্লিজ। আমি আর পারছি না, প্লিজ একটু ঘুমাও। হসপিটাল লবিতে এসে দাঁড়াতেই একটা অচেনা হয়ে যাওয়া চেনা মুখ চোখে পড়ল সাইমের। হ্যাঁ, তার স্কুলের লিয়াকত স্যার। স্যারের সাথে কত জায়গায় ঘুরে বেরিয়েছে স্কুলে থাকতে। সেই মানুষটা এখন কতটা বুড়িয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, কিন্তু চোখে মুখে এখনো সেই ছেলে মানুষের দীপ্তি। সেই সময় কি আকর্ষণীয় ছিলেন তিনি। বয়সের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয়, ভাবলেই অবাক লাগে। সেই পরিবর্তনই যেন খানিকটা সময়ের জন্য সবকিছু তাকে ভুলিয়ে দিল। এগিয়ে গেল একসময় সেই প্রিয় মানুষটির দিকে। স্যার, সালাম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে চেনা চেনা লাগছে। স্যার, আমি সায়েম স্যার, ব্যাপটিস্ট চার্চ বয়েজ স্কুলের 14 ব্যাচ স্যার। মনে পড়েছে স্যার? ও মনে পড়েছে। তোমাদের ব্যাচের সাথে তো অনেক ঘুরে বেরিয়েছি আমি। তোমরাও আমার মতোই ছিলে, ঘুরে বেড়াতে পছন্দ করতে। স্যার, এখন আমরা তাই করছি। কিন্তু স্যার, আপনি এখানে, কেউ কি অসুস্থ নাকি? আর কে অসুস্থ হবে বলো বাবা? আমি এসেছি রেগুলার চেকআপে। বয়স তো আর কম হলো না। এই বয়সে তো একটা না একটা কিছু লেগেই থাকে। মাঝে মাঝে ডাক্তারদের মুখ না দেখলে যেন রোগগুলোর ভালো লাগে না, একেবারে জাকিয়ে বসে। তা বাবা, তুমি এখানে কেন? মানে স্যার, আমার ওয়াইফ একটু অসুস্থ। কেন, কি হয়েছে? সিরিয়াস কিছু? তোমাকেও তো খুব বিধ্বস্ত মনে হচ্ছে। আসলে স্যার, ঠিক বুঝে উঠতে পারছি না। আমি আসলে অনেক বছর হলো ইউএসএ তে সেটেল। আমাদের বিয়ে হয়েছে কিছুদিন আগে। ওর ইচ্ছে ছিল যে নিজের দেশেই হানিমুনে আসবে। আগে সব ঠিকই ছিল, কিন্তু কিন্তু কি? তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে বলতে পারো। না না স্যার, কোনো সমস্যা নেই। এখানে আসার পর থেকে ঐশী, মানে আমার ওয়াইফের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। অদ্ভুত ঘটনা? কি ধরনের অদ্ভুত ঘটনা বলো তো? যেমন ধরুন স্যার, প্রথম দিন আমরা বেড়াতে গেলাম নবাব জুবেদার খাঁর কেল্লায়। ওখানে গিয়ে একটা সুড়ঙ্গের মধ্যে ও পা পিছলে পড়ে গেল। সেদিন জ্ঞান ফেরার পর বেশ নর্মালি ছিল, কিন্তু তারপর দিন আমরা গেলাম কক্সবাজার। আমি সমুদ্রে নামিনি, কিন্তু ওকে দেখলাম ও সাঁতার জানা সত্ত্বেও আমার চোখের সামনে নিজে নিজে ডুবে যাবার চেষ্টা করছে।
সেই দিনও সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর বলতে থাকে কোনো একটা মেয়ে নাকি ওকে মারার চেষ্টা করছে। বলো কি? তারপর? কিন্তু আমি সহ ওখানে যারা ছিল তারা সবাই দেখেছে যে ও একা ছিল, ওর আশেপাশে কেউ ছিল না। এরপর আমরা বান্দরবন যাই। ওখানে গিয়ে সব জায়গায় আমি ওকে খুব চোখে চোখে রাখি। প্রথম কয়েকদিন কোনো সমস্যাই ছিল না। শেষ দিন কেওক্রাডং পাহাড়ের চূড়ায় উঠে ঐশী আবারও আমার চোখের সামনে নিজের ইচ্ছায় পাহাড় থেকে পড়ে যাবার চেষ্টা করে। সেদিন পড়ে গিয়ে একটু বেশি আঘাত পেয়েছে। হাত পা ভাঙিনি অবশ্য, কিন্তু শরীরে বেশ কিছু জায়গায় ছাল চামড়া উঠে গেছে। আরো মানসিকভাবে খুবই বিক্ষিপ্ত হয়ে আছে দেখে আমি ওকে নিয়ে ঢাকায় চলে আসি, এনে এখানে ভর্তি করি। আমি তো ওকে আরো আগের থেকে চিনি, কোনোদিন এরকম কোনো সমস্যা হয়নি। এখানে এসে হঠাৎ কেন এরকম অদ্ভুত আচরণ শুরু করলো ঠিক বুঝতে পারছি না। এখন ভাবছি ওকে আর এখানে রাখবো না, যত দ্রুত সম্ভব ওকে ইউএসএ তে ফিরিয়ে নিয়ে যাব। ওখানে গিয়ে ভালো করে ট্রিটমেন্ট করাবো। কিন্তু সমস্যার মূল যেখানে, সেই মূলটাকে শেষ না করলে কি সমস্যা মিটবে? মানে স্যার, আপনার কথা ঠিক বুঝলাম না। তোমাদেরকে নবাব জুবেদার খাঁর কেল্লাতে বেড়াতে নিয়ে গিয়ে নবাব আর নবাব পত্নীদের অনেক গল্প শুনিয়েছিলাম, সেগুলো নিশ্চয়ই মনে আছে? সব তো মনে নেই স্যার, তবে কিছু কিছু মনে আছে। গল্পগুলো তোমার আবার নতুন করে জানার দরকার। আমার মন বলছে এইসব গল্পের মধ্যেই তোমার সমস্যার সমাধান লুকিয়ে আছে। কিভাবে স্যার? তুমি কি ঐশীকে নবাব পত্নী আলেয়ার গল্প শুনিয়েছিলে? হ্যাঁ স্যার, শুনিয়েছিলাম। নবাবের একজন দাসী ছিল, যে এই কেল্লায় আসার পর নবাব তার প্রিয়তমা পত্নী আলেয়াকে অনেকটাই অবহেলা করতে শুরু করেন। এমনকি নবাবের যেই দরবার হল ছিল, সেই দরবার হলে একমাত্র এই দাসীরই প্রবেশাধিকার ছিল, আর কোনো দাসীর ছিল না। এই গল্প কি তোমাদেরকে শুনিয়েছিলাম? আমার ঠিক মনে নেই স্যার, সম্ভবত না। সে যাই হোক, নবাবের অনুপস্থিতিতে বেগম আলেয়া দাসীটিকে নানাভাবে টর্চার করতে থাকে। কখনো কেল্লার পেছনের উঁচু টিলার উপর থেকে ফেলে দিতেন, কখনো কুয়ার পানির মধ্যে ফেলে দিতেন। এরকম নানাভাবে তাকে টর্চার করা হতো। এসব কারণে তিনবার দাসীটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে নবাবের খাস বৈদ্য। প্রতিবারই একটি করে অনেক পুরানো আর দামি পাথর নানাভাবে ব্যবহার করে তার জীবন বাঁচানো হয়। দাসীটি পাথরগুলোকে নবাবের দেয়া উপহার হিসাবে সংরক্ষিত রাখার জন্য একটি আংটি বানিয়ে সব সময় হাতে পড়ে থাকত। সে ভাবত এই আংটিটাই ওকে সামনের সব বিপদ থেকে রক্ষা করবে। এদিকে বেগম আলেয়াকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নবাবের ছিল না। বেগম আলেয়া নিজেই অনেক ক্ষমতাধর আর দিমাগী ছিলেন। আংটিটা বানানোর বহুদিন পর পর্যন্ত বেগম আলেয়া দাসীটিকে কোনোভাবে কষ্ট দেওয়ার সুযোগ পাননি, কারণ নবাব সব সময় দাসীটিকে নিজের কাছে রাখতেন। বেশ কিছুদিন পরে নবাবের অনুপস্থিতিতে আবারও দাসীটিকে আক্রমণ করা হয়। এবার আর তার বাঁচার কোনো সুযোগ অবশিষ্ট থাকে না। তাকে ফেলা হয় কুমিরের কুয়ার মধ্যে। এই শেষ আক্রমণে তার মৃত্যু হয়। ইতিহাস থেকে জানা যায়, মৃত্যুর সময় দাসীটির হাতে সেই আংটিটা ছিল না। হয়তোবা ঘটনার আগে কোনোভাবে সে আংটিটি হারিয়ে ফেলে, অথবা বেগম আলেয়া কোনোভাবে দাসীটির কাছ থেকে সেটা সরিয়ে নেয়। স্যার, এক মিনিট, আপনি কি আংটিটা দেখেছেন? আর সেটা দেখতে কেমন জানেন? আমি বইতে পড়েছি আংটিটা আসলে দেখতে কেমন ছিল। আংটির পাথর তিনটি কি লাল, নীল আর সবুজ পাথরের?
যতদূর মনে পড়ে এমনই তো হবার কথা। স্যার, আমি ঠিক এরকমই একটা আংটি ঐশীর কাছে দেখেছি। অনেক পুরনো দেখে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু পরে ভেবেছিলাম ঐশী হয়তো কোনোদিন কোনো অ্যান্টিক শপ থেকে কিনেছে, তাই আর মাথা ঘামাইনি। ওটাই সেই আংটিটা নয় তো স্যার? হতেই পারে ঐশী কেল্লায় বেড়াতে গিয়ে সেখান থেকে কুড়িয়ে পেয়েছে, আর সেজন্যই বেগম আলেয়ার আত্মা ওর পেছনে লেগে আছে। ঐশীকে দাসী ভেবে আবারও ওকে মেরে ফেলতে চাইছে। স্যার, স্যার আপনি এক্ষুনি চলুন স্যার আমার সাথে। ঐশী আবার কখন কি করে কিছুই বলা যাচ্ছে না। এর মধ্যে যদি আলেয়ার আত্মা আবার ওকে অ্যাটাক করে, চলুন স্যার। স্যার প্লিজ স্যার। কেবিনে গিয়ে সায়েম দেখে বিছানা খালি, পাশের টেবিলে এক টুকরা কাগজে কিছু লেখা। সায়েম দৌড়ে গিয়ে কাঁপা হাতে কাগজটাকে তুলে নিল। তাতে লেখা, সাহেব, তুমি তো আমাকে সুন্দরবনে নিয়ে যাবে না, তাই না? আমি একাই যাচ্ছি। আমাকে না কে যেন ডাকছে, আমি কিছুতেই তাকে অ্যাভয়েড করতে পারছি না। কেউ ডাকছে, আমাকে যেতেই হবে। তুমি না ভালো থেকো ঐশী। ঐশীর জিনিসপত্রের ভেতর কোথাও কোনো আংটি পাওয়া গেল না। সাইমও ছুটে চলেছে সুন্দরবনের উদ্দেশ্যে। কে জানে এই যাত্রায় ফেরানো যাবে কিনা ঐশীকে। কুয়াশা, কুয়াশা, কুয়াশা। আপনি আছেন কুয়াশা এবং সাথে আছে শারমিন। আর এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনীর নাম 3 পাথরের আংটি। মূল ভাবনা রাকিব ইসলাম সিএম, লিখেছেন শেগুফতা আবিদ শাড়ি এবং অভিনয়াংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের কুয়াশার এই পর্বে। সাইমের চরিত্রে অভিনয় করেছে উপল, ঐশীর চরিত্রে ছিলেন সাজেদা, বৃদ্ধ মালির চরিত্রে লোবান, ডাক্তার আপেল এবং লিয়াকত স্যারের চরিত্রে ছিলেন মঞ্জু।